দর্শক, দীপ্ত টিভির টক শো ইন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে নিয়ে কথা বলে থাকি। দর্শক, আজকে আমাদের পর্বে কে থাকছেন চলুন আমরা একটু দেখে আসি। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের তপ্ত দুপুর, আগস্টের রক্তঝরা রাজপথ, সেই উত্তাল সময়ের সাহসী এক কণ্ঠ ডাক্তার তাজনুমা জাবিন। পেশায় একজন ডাক্তার, পরিচিত মুখ একজন সংবাদ পাঠিকা হিসেবেও, কিন্তু সময়ের ডাকে তিনি নেমেছেন রাজপথে। আজ তিনি রাজনীতির মাঠে সক্রিয় একজন সংগঠক। রাজপথের স্লোগান থেকে গণমাধ্যম, আবার ডিজিটাল প্ল্যাটফর্মে জনমত গঠন, সবখানেই তার উপস্থিতি দৃশ্যমান। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নেও তিনি ছিলেন সোচ্চার। এনসিপি এর সঙ্গে যুক্ত থাকলেও নেতৃত্বের স্বচ্ছতার প্রশ্নে আপোষ করেননি। নীতির প্রশ্নে পদত্যাগ করেছেন, ত্যাগ করেছেন পদ ও সুবিধা। এখন তিনি যুক্ত হচ্ছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সঙ্গে, যেখানে লক্ষ্য প্রচলিত রাজনীতির গণ্ডি ভেঙে একটি মানবিক ও বিকল্প বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন। তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, একজন দক্ষ সংগঠক ও তারুণ্যের সাহসী কণ্ঠ। আজ দীপ্ত হট সিটে আমাদের মুখোমুখি অপরাজেয় তারুণ্যের প্রতিনিধি ডাক্তার তাজনুমা জাবিন। জি দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন আজকে আমাদের অতিথিকে। ডাক্তার তাজনুমা জাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি হট সিটে। আমরা আলোচনাটা শুরু করব। আসলে একেবারে প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি একজন চিকিৎসক, আপনি গণমাধ্যমে কাজ করেছেন, কিন্তু এখন আপনি রাজনীতির মাঠে। তো এই যে এখন যে জায়গায় আপনি রয়েছেন, আসলে তো এই স্বপ্নটা কি একদম মানে শৈশব বা কৈশোর থেকে লালিত হয়েছিল, বা স্বপ্নটা কি ছিল? একেবারেই না। আমি কখনোই জানতাম না, বা আমার মধ্যে এই আকাঙ্ক্ষা কখনো ছিল না যে আমি রাজনীতিতে আসব। আমি সব সময় আমার ইন্টারভিউগুলোতে বলি, এই প্রশ্নটা খুব প্রশ্নের সম্মুখীন, এই মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা, যে আমার আগে থেকে প্ল্যান ছিল কিনা রাজনীতিতে আসার। আমি আসলে ওরকম একটা গণ্ডি থেকে আসছি যে গণ্ডিতে মানুষজন রাজনীতিতে আসে না, মানে রাজনীতিতে হেট করে না, রাজনীতিতে যাওয়াকে বাংলাদেশের প্রেক্ষাপটে ঝামেলা মনে করে। সো জুলাইয়ের পরে আমার আসলে এই পথ চলা। এবং আমি আরও একটা জিনিস, খুব মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপা এখন ডাক্তারি করেন না, এখন হাসপাতালে কাজ করেন না। আসলে আমি যেটা বলতে চাই যে আমি আমার মতো বা আমার থেকেও দক্ষ হাজার হাজার নারীরা হাসপাতালে আছে, ডাক্তার আছে, ইনফ্যাক্ট মেয়েদের সংখ্যা বেশি এখন ডাক্তারে। সো এবং গণমাধ্যমেও প্রচুর নারীদের সরব উপস্থিতি। রাজনীতিতে নারীরা নাই, বরং আমাদের নীতি নির্ধারকরা এটাই চায় যে নারীরা এরকম সফট কাজে থাকুক। আমি সব পেশার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং তারা আমাদের জন্য নীতি ঠিক করে দেবে। ডাক্তারদের বেতন কী হবে, ডাক্তারদের ট্রেনিং কিভাবে হবে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা কী হবে, বেতন কাঠামো কী হবে, এগুলো সব তারা ঠিক করে, এবং নারীদের জন্য আলাদা করে আমি বলছি না। সো আমি দেখলাম যে আমাদের কালচারটাই হয়ে গেছে যে মানে রাষ্ট্র ঠিক করে দিচ্ছে কে কোন পেশায় যাবে, এবং তারা যাতে সুবিধা করতে পারে বা রতে বললে ব্যাটাগিরি করতে পারে। সো এই জায়গাটা খালি, রাজনীতির ময়দানটা নারীদের একদম শূন্য, তারা কোনো ব্যবস্থাই রাখে না এখানে আসে। সো জুলাইয়ের পর আমার কাছে মনে হয়েছে কেন না, আমার কাছে মনে হয়েছে হাসপাতাল এবং টিভি চ্যানেলের নিউজের ডেস্ক থেকে আমার রাজনীতির মাঠে আমার প্রয়োজনীয়তাটা আমি বেশি মনে করি বাংলাদেশের রাজনীতি। সো এই বোধটা যখন আমার মধ্যে হয়, এবং আমি তখন আসলে প্রথম দিকে একটু কনফিউজ থাকলে এখন সময়ের সাথে সাথে আমি এখন নিজেকে আরও কমিটেড মনে করি রাজনীতির প্রতি। সো উইদাউট প্ল্যান আমি এখানে এসেছি, সম্ভবত আল্লাহ তাআলারই এটা পরিকল্পনা ছিল আমাকে এখানে নিয়ে আসার। আপনার এই উত্তরের সাথে আমি একটু যুক্ত করি যে আমরা সংসদ নির্বাচন হলো, আমরা জানি যে একটা দীর্ঘ প্রতীক্ষিত একটা নির্বাচন আমরা দেখলাম। তো সেই নির্বাচনেও কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে নারী প্রার্থী একেবারেই কম, এবং সংসদে গেছেনও খুব অল্প সংখ্যক কিছু নারী। তো এটা কেন প্রার্থী হিসেবে আমরা খুব বেশি নারী দেখিনি? কারণ রাজনীতিতেই তো নাই, তাই না? প্রার্থী তো হঠাৎ করে বাসা থেকে নেমে আপনার প্রার্থী হবে না। গত 5 দশক ধরে নারীদেরকে, এটা কিন্তু জুলাইয়ের পরের সংকট না, জুলাইয়ের পরে এই সংকটকে আমরা
মূলধারায় নিয়ে আসতে পেরেছি। হয়তো এটা জুলাইয়ের কৃতিত্ব, কিন্তু এই ক্রাইসিস ৭১-এ বাংলাদেশের জন্মের পর থেকেই ছিল। রাজনীতির মাঠটা, সংসদটা নারীদেরকে মানে নারীদের স্থানটা জোর করে পুরুষ নীতি নির্ধারকরা দখল করে রেখেছিল। সো আপনি যখন রাজনৈতিক দলে, সংগঠনে, আপনি যখন অ্যাক্টিভিজমে, পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আপনি যখন নারীদেরকে স্থান দিবেন না, জায়গা দিবেন না, তখন হঠাৎ করে নির্বাচনে তো আপনার প্রার্থী টুপ করে পড়বে না, রাইট? সো এই প্রসেসটাই নাই। মানে নারী প্রার্থী এবং যারা আছে নারী প্রার্থী, আপনি এবারও দেখেছেন যতজন নারী প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নিয়েছে, তারা কিন্তু অনেক গ্রহণযোগ্যতা থাকার পরও তারা নির্বাচনে হেরেছে। কেন হেরেছে? কারণ আমাদের সিস্টেমটাই ওরকম। সে তার মানে আমরা বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের মানুষের মগজে আসলে এটা ঢোকানো হয় নাই যে একজন নারী, তার নেতৃত্ব আমি মেনে নিব, সে আমার জন্য নীতি ঠিক করে দিবে, সে আমার জন্য সংসদে কথা বলবে। এই জিনিসটা আমাদের দেশের মানুষের মধ্যে নাই। সো এটা কারা করেছে? যারা গত ৫ দশকে রাষ্ট্র পরিচালনায় ছিল, নীতি নির্ধারকের জায়গা ছিল। এটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আপনি বলবেন? অবশ্যই রাজনৈতিক দলগুলোর, কারণ সবাই একই আচরণ করেছে। হ্যাঁ, সবাই একই আচরণ। কারণ কেউ হয়তো সরকারে থাকে, কিন্তু অপোজিশনেও তো থাকে, প্রত্যেকেই একই আচরণ করেছে। এখানে আপনি এইটার মধ্যে একটা অভাবনীয় সর্বদলীয় ঐক্য নারীদেরকে এখান থেকে মাইনাস করার ব্যাপারে, এবং এটা শুধু গত 18 মাসে না, বাংলাদেশের জন্মের পর থেকে আমাদের 2জন নারী প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় এই ইত্যাদি নারী থাকার পরেও এরা ছিল আপনার মানে ফ্যামিলি লিগেসিতে এসেছে। হ্যাঁ, সো আপনি একজন অচেনা অজানা নারী তার নিজের যোগ্যতায় বাংলাদেশের মুখ হয়েছে, পরিচিত নেতৃত্ব হয়েছে, এরকম উদাহরণ কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে হতে দেয় নাই। এবং এখনও কিন্তু আমরা পরিবারতন্ত্রের চর্চাটা এখনও আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনও দেখতে পাই। যতটা সুযোগ সুবিধা প্রধানমন্ত্রীর আশেপাশের নারীরা পান, তার পরিবারের নারীরা পান, একটা সাধারণ পরিবারের রাজনৈতিক আকাঙ্ক্ষা সহ একজন নারী কিন্তু সেটা পান না। তার জন্য কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই। আচ্ছা, একটু আসি, আমি একটু পেছনে ফিরে যাই। 2024 সালের যে ছাত্র গণ অভ্যুত্থান, আপনি সক্রিয় ছিলেন। তো এতদিন পরে আমরা যদি বলি যে সেই 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদের যে আন্দোলন আপনারা করেছেন, তার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে আসলে? জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেক পরিবর্তন হয়েছে, আবার ব্যর্থতাও আছে। পরিবর্তন যেমন হয়েছে, যেটা আমরা এখন কথা বলতে পারছি, আমার কাছে মনে হয় না যে এই কথা বলাটা এখন আর থামানো যাবে। এটা যে থামানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হবে। যেটি চাই আসলে অনেক সময় আমরা দেখি এটা আর কেউ পারবে না, সরকারও পারবে না। এবং কোনো ক্ষেত্রে এটা আমি শুধু যে কোনো কিছুই আমার কাছে মনে হয় যে এখন মুখ চেপে বন্ধ করা এটা সম্ভব হবে না। ইভেন দেখেন, আপনি যে কথা বলছেন, আপনি যদি মামলাও দেন, হ্যাঁ, ধরেন আমি একজনকে অপছন্দ করি বা আমি অ্যাপ্রিসিয়েট করি না তার কথাবার্তা, কিন্তু সে তার মতো করে কথা সমালোচনা করছে, আপনি যখন তাকে এই সমালোচনাটা আপনি যখন তাকে মামলা দিয়ে বা কোনোভাবে হয়রানি করে থামানোর চেষ্টা করবেন, তখন যারা তাকে পছন্দ করে না তারাও কিন্তু তার পক্ষে কথা বলবে, রাইট? যে আপনি এটা করতে পারেন না, এটা সো এখন এটা জুলাই এই পরিবর্তনটা এনেছে। এটা বাংলাদেশের জন্য খুবই খুবই জরুরি। এটা হয়তো উন্নত বিশ্বের জন্য একটা বেসিক বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আমাদের এই বেসিকটাই আমরা ভোগ করতে পারি না, এই স্বাধীনতা। সো জুলাই এই পরিবর্তনটা এনেছে। জুলাই প্রশ্ন করবে। আর ব্যর্থ হচ্ছে আমাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল, যারা আমরা রাজনীতির সাথে যুক্ত ছিলাম না তাদেরও একটা আকাঙ্ক্ষা এই জুলাইটাকে সফল করার পিছনে, যে বাংলাদেশের রাজনৈতিক যে দুর্দশা, নেতৃত্বের যে দুর্দশা, যে এই নেতৃত্ব যে গুটি কয়েক গোষ্ঠী বা 2টা পরিবারের কাছে বিগত দশকগুলোতে বন্দী, এটা থেকে আমরা মুক্ত হব। আমাদের সাংবিধানিক মুক্তি হবে। আমরা যে স্বৈরাচার মানে তো শুধু হাসিনা না, ফ্যাসিস্ট মানে তো শুধু হাসিনা না, আমাদের এই সংবিধানের মধ্যেই কিন্তু ফ্যাসিস্ট তৈরি হওয়ার রসদটা আছে। যেই ওই ক্ষমতায় যাবে সেই এটা ভোগ করতে চাইবে। সো আমরা চেয়েছিলাম যে এগুলোর সব পরিবর্তন হোক, এবং
সবাই মুখে বলে না যে জনতাই ক্ষমতার মূল উৎস, কিন্তু আসলে ক্ষমতা রাখে নিজের কাছে। আমরা ভেবেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ক্ষমতাটা অল্প হলেও জনগণের দিকে যাবে, কিন্তু নির্বাচনের পরও যা দেখছি বা জুলাইয়ের পরও সেই জায়গাগুলোতে আমরা ব্যর্থ হয়েছি। ক্ষমতা এখনো অল্প কয়েকজন মানুষের কাছে, যে দল সরকার গঠন করবে তার কাছেই এখনো ক্ষমতা কুক্ষিগত। একটু যদি বলি তাহলে এই যে পরিবর্তনের কথা বললেন আপনি, অনেক পরিবর্তন ছিল, এই কারণে কি এনসিপি গঠন করা? আমাদের তো শুরুতে এই উদ্দেশ্যটাই ছিল আসলে, যে জুলাই থেকে একটা গণতান্ত্রিক একটা, আমরা যে বলেছিলাম আমিকে তুমিকে, বিকল্প মানে আমরা তখন হাসিনাকে ফেলার পর কে আসবে, হ্যাঁ, বিদ্যমান যারা আছে তাদেরকেও আমরা চাচ্ছিলাম না। আমরা বলতে অ্যাজ এ হোল সামষ্টিকভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে চাচ্ছিল না। সো যে একটা নতুন একটা শক্তি বের হবে, তো সেটার চেষ্টার জন্যই শুরুতে আমরা রাজনৈতিকভাবে এক হয়েছিলাম। তো সেটা কি সাফল্য পেল? সেটা আসলে এটা মানে সরাসরি পেল না এটা বলার আমি আসলে মানে বলতে চাই না, এই কারণে যে বলাটা সাজেও না, কারণ এটা সময় বলবে এবং বাংলাদেশের মানুষ বলবে তারা কাকে গ্রহণ করছে, কি গ্রহণ করছে এবং কাকে প্রত্যাখ্যান করছে। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে এসেছি এবং বাংলাদেশের রাজনীতিতে আমি যে দিকটায় ভূমিকা রাখতে চাই, যে গুণগত পরিবর্তন আমি আনতে চাই, সেটা ওই প্ল্যাটফর্মে থেকে আমার পক্ষে সম্ভব না, বা আমি সেই জায়গাটাতে আমি পারবো না, আমার আকাঙ্ক্ষাটা ওখানে বাস্তবায়ন হবে না, বরং আমি একটা পকেটে ঢুকে যাব। সো ওখানে থাকাটা আমার কাছে মনে হয়েছে মাইনাস, এবং ওইখান থেকে বের হয়ে এসে একা দাঁড়িয়ে থাকাটা হয়তো শূন্য। সো আমার কাছে মনে হয়েছে যে জিরো ইজ বেটার। ওই জন্য প্রশ্নটা আসছে যে আপনি ছিলেন এনসিপির একেবারে মানে নেতৃস্থানীয় পর্যায়ে আপনি ছিলেন, কিন্তু তো তারপরে সেখান থেকে আপনি বের হয়ে এসছেন। তো যদি বলি যে মানে কেন আসলে দ্বন্দ্বটা কি এটা মানে আদর্শের দ্বন্দ্ব, নাকি আসলে ব্যক্তি কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব, না অন্য কিছু? না, আদর্শ আসলে শুধু আদর্শের দ্বন্দ্বে আমার মনে হয় না বাংলাদেশের পেট চলবে আসলে। আমি খুব করে যদি বলি, আপনি দেখেন রিসেন্টলি আপনি এই সমসাময়িক ঘটনার কথাই যদি আমি বলি, তেলের জন্য, এই যে জ্বালানি তেলের জন্য আপনি ফিলিং স্টেশনগুলোর সামনে দেখেন, আমার একজন পরিচিত পাঠাও চালক, উনি 680 নাম্বার সিরিয়ালে গিয়ে তেল পেয়েছে। মানে 2-3 কিলোমিটার ধরে হচ্ছে আপনার গাড়ির তেলের, এবং সরকার এটাকে কিভাবে অ্যাড্রেস করছে? আপনার মানুষের অধিকার এবং মানুষের সমস্যাগুলো হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় 2026 এবং এই যুগে এসে। এই সময় এসে যদি আপনি ওই আদর্শ নিয়ে পড়ে থাকেন, ইসলাম ভালো না সেকুলার ভালো, 7ই মার্চের ভাষণ নিয়ে যদি আপনি ঝালমুড়ি বানাতে থাকেন, মানুষের পেট ভরবে না, মানুষ বিরক্ত হচ্ছে। আমি এখানে আমি কিভাবে বাড়ি যাব, আমি গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো কিনা, আমি টিকিট পাবো কিনা, বাস চলবে কিনা, বেতন বোনাস টাইম মতো পাবো কিনা, আমার শিল্প কারখানাগুলো যদি না চলে তেল আর গ্যাসের অভাবে কি হবে, আমার মেইন ফোকাস ওখানে। এটা নিয়ে প্রতি ঘন্টায় সরকারের আপডেট দেওয়া উচিত। এখন আপনি যদি 7ই মার্চের ভাষণ চলবে কি চলবে না এই দ্বন্দ্বে থাকেন, অ্যারেস্ট করেন, এই করেন সেই করেন, এগুলো দিয়ে মানুষের পেট। এজন্য আদর্শিক দ্বন্দ্ব দিয়ে রাজনীতি করা বা এটাকে আমি মূল করে দেখি না। আমার মূল হচ্ছে আমার নেতৃত্ব পুরনো যে সমস্যা ছিল সেখান থেকে, পুরনো নেতৃত্বের যে ধ্যান ধারণা ছিল সেখান থেকে বের হতে পারছে কিনা। আমি আমার আগের সংগঠনে সেটা পাই নাই। সো শুধু আদর্শিক দ্বন্দ্বের কারণে আমি দল ছেড়েছি এটা না। আমরা বারবার বলেছি নেতৃত্বের জবাবদিহিতা, নেতৃত্বের স্বচ্ছতা, এবং আপনি গণতান্ত্রিক উপায়ে দল চালাচ্ছেন না, আপনি নিজেই কাল্ট হয়ে যাচ্ছেন, আপনার সিদ্ধান্তগুলো চাপিয়ে দিচ্ছেন। আমার নেতৃত্ব যখন আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবে, সেটা কতটুকু তার স্বার্থকে ফিট করছে, কতটুকু মানুষের স্বার্থকে ফিট করছে, যখন আমি দেখব যে তার স্বার্থকে বেশি ফিট করছে, তাহলে ওখানে আমি কেন থাকবো? সো ওই একই কথা না, সংসদে অর্নামেন্টাল হওয়ার বিরুদ্ধে আমি কথা বলছি, তাহলে আমি নিজে অর্নামেন্টাল হয়ে কেন রাজনৈতিক দলে থাকবো? সো এই ধরনের বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনাদের বা দর্শক হয়তো মনে করতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনি তাহলে একা হয়ে যাবেন, আপনি যদি ওটা অ্যাডপ্ট না করেন আপনি একা হয়ে যাবেন। আমার কাছে মনে হয়েছে একা আমি না। আমার এখন যুগ পাল্টেছে, এখন সময় পাল্টেছে। আমি যে ধরনের চিন্তা করি এখন মানুষ ওটাই পপুলার এখন। এগুলো এই আদর্শিক দ্বন্দ্ব, এই কাল্ট ভিত্তিক, এই ক্যাডার ভিত্তিক রাজনীতি, এগুলো দিয়ে মানুষের পেট চলছে না।
মানুষের বাংলাদেশ চলছে না আসলে। সো এই পরিবর্তনটার আবেদনটা আমি ফিল করি, কানেক্ট করি, আত্মিক একটা সম্পর্ক আমি বাংলাদেশের মানুষের যারা রাজনৈতিকভাবে ম্যাচিউর, সচেতন এবং বাংলাদেশের রাজনীতিবিদদের থেকে মানুষ যেটা আশা করে সেই সম্পর্কটা আমি ফিল করি। তো আমার কাছে মনে হয়েছে যে এই সব কিছু বিবেচনায় আমি অন্যভাবে চেষ্টা করাটা আমার জন্য এবং দেশের জন্য ভালো হবে। তাহলে একই সাথে আসি, নতুন একটা দল গঠন করেছেন আপনারা, অল্টারনেটিভস আমরা জানি আসলে, সেখানে আপনি রয়েছেন। তাহলে এই যে নতুন যে দলটা গঠন আপনারা করলেন, তো সেটা কি সেই লক্ষ্য পূরণ করতে পারবে? আপনি সেটাও সময় বলে দিবে, কিন্তু আমি চেষ্টা করছি। আমার হচ্ছে এটা কথা, আমি আর 8-10 জনের মতো হয়তো অনেকে হয়তো চেষ্টা করার ইচ্ছা থাকলেও নানান সীমাবদ্ধতায় চেষ্টা করতে পারছে না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা তাদেরকে, যারা আমাদেরকে সমর্থন করছে, এরকম মানুষ কিছু করতে না পারলেও তারা যে এক্সিস্ট করছে, এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সো আমি বলবো না যে আমরা এটা পারি নাই, এটাতে এসে একদম তুলকালাম কাণ্ড করে ফেলবো, সব উল্টায় ফেলবো, সব কিছু করে ফেলবো। না, আমি বলছি যে আমরা চেষ্টা করছি। আমি আমার জীবদ্দশায় আমি যতটা বছর আমি বা যতটা সময় আমরা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকতে পারবো, আমরা চেষ্টা করে যাব। এবং এখন কিন্তু আমরা আগানো, কি আমরা বলতে অল্টারনেটিভস না, আমরা রাজনৈতিকভাবে কিন্তু আগানো। আপনার জুলাই গণ অভ্যুত্থান এই শক্তিটাকে বা জুলাই পরবর্তী রাজনৈতিক বিভিন্ন শক্তিকে কিন্তু অনেকখানি এগিয়ে দিয়েছে। এখন কিন্তু আপনার জনসমর্থনটা আপনি প্রেডিক্ট করতে পারেন, রাজনৈতিক ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে। সো এটাতে আমরা প্রিভিলেজ মনে করি যে এখন হয়তো আমাদের চেষ্টাটা কাজ দিবে। হ্যাঁ, যে বলে না যে আপনার মাটিটা এখন উর্বর, আপনি যদি ফসল ঠিকমতো রোপণ করতে পারেন, ঠিকমতো পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি ফল পাওয়ার আশাটা অন্যান্য যে কোনো সময়ের থেকে এখন বেশি। আই থিঙ্ক আই মেক সেন্স। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা আর কি। সো আমি বলবো যে অল্টারনেটিভস নিয়ে আমরা চেষ্টা করতে চাই, এবং এখানে যে সকল সংগঠক আছে, আপনারা শুরুতে বলছিলেন যে আমি দক্ষ সংগঠক, আসলে আমি নিজেকে দক্ষ সংগঠক এখনও তার আশেপাশেও আমি যাই নাই। এবং বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের মূল আসলে এবার উদ্দেশ্যটা থাকবে আমরা পুরো দেশ থেকে সংগঠনটাকে গুছায়ে তারপর আমরা সেন্টারে আসবো। আমরা আলোচনা করছিলাম, আপনার নতুন দলের কথা বলছিলাম, অল্টারনেটিভস মানে বিকল্প, তাই তো? এই শব্দটা কিন্তু খুব নতুন নয় আমাদের দেশের রাজনীতিতে, যদি বলি আমরা জানি সেটা। তো সেটাই যদি বলি আসলে, তাহলে এই বিকল্প কতটা পরিবর্তন আনতে পারবে আসলে, বা কি বিকল্প আপনারা আনবেন? এখন খুব বেশি মানে রাজনৈতিক, মানে আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক বাস্তবতা কিন্তু এখন অনেক ভিন্ন। সো খুব বেশি পরিবর্তন বা একদম সূক্ষ্ম কোনো কিছু দরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন না, খুব বেসিক পরিবর্তন। মানে আপনি যদি গত কয়েক দশকের রাজনীতিকে একদম মোটা দাগে দেখেন, মানে মানুষ জাস্ট অল্প পরিবর্তনেই, মানে এতটাই দৈন্য অবস্থা আমাদের বাংলাদেশের কালচারের, পলিটিক্যাল কালচারে, যে আপনার বেসিক পরিবর্তনেই মানুষ অনেক আপনাকে স্বাগত জানাবে। সো খুব আহামরি সূক্ষ্ম মাইক্রোস্কোপিক আপনার পরিবর্তন আসলে দরকার নাই। বাংলাদেশের এই যে আপনার ধর্মের উপরে উঠে রাজনীতি করা, আপনি যা বিশ্বাস করেন সেটাতে আমার যদি বিশ্বাস না থাকে, আমার বিশ্বাসটা আপনার উপর চাপায় না দেওয়া, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করলেও আপনার অধিকার যা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা নিশ্চিত করা, আপনি যদি এবং অর্থনৈতিক বৈষম্যটা কমায় আনা, বাংলাদেশের যে অর্ধেক জনসংখ্যা নারীকে যে সংখ্যালঘু করে রেখেছে সেটা থেকে নারীদেরকে মুক্ত করা, ইতিহাস যেভাবে নারীদেরকে প্রতিবার আপনার মুছে ফেলে বিভিন্ন অভ্যুত্থানের পরে, আন্দোলনের পরে, সেটা থেকে নারীদেরকে তাদের সঠিক জায়গাটা তাদের ছেড়ে দেওয়া, খুব বেসিক জিনিস কিন্তু। সো এই পরিবর্তনটা বা এই কথাগুলোই যদি আমরা আমাদের কাজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই অনেক। মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের যে দৈন্যতা গত কয়েক দশকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা বা রাজনীতিবিদরা যা করে রেখেছে, সেখানে মানে আপনি আছেন না, অনেক মানে আগোছালো একটা, অনেক নোংরা একটা জায়গা, সেখানে যদি আপনি একটা কর্নারও একটু পরিষ্কার করেন, অনেক বেশি চোখে পড়বে।
সো আমার কাছে মনে হয় ওই পরিবর্তনটাই যদি আমরা করতে পারি সেটাই আমাদের জন্য অনেক এখানে একটা বড়। কথা বলি, আসলে আমরা যদি ইতিহাস দেখি বাংলাদেশের গত আমি যদি কয়েক বছরে বলি, অনেকগুলো দল কিন্তু এসছে, আসলে অনেক দলই চেষ্টা করেছে। আমরা যদি বিগত এক দশকের কথা বলি বা এক যুগের কথাও বলি, অনেক দল কিন্তু এসছে, অনেক নামে এসছে, তারা অনেক আশার কথা শুনিয়েছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে একেবারে যদি বলি একেবারে ফ্রন্ট লাইনে তাদেরকে আসতে দেখিনি, আসলে সাফল্য কিন্তু সেভাবে আমরা দেখিনি। তো আপনারা কি মনে করেন যে আপনার দল এরকম একটা জায়গায় আসতে পারবে? আমরা আশা করতে পারি, কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। এটা একদম জুলাইয়ের পর থেকে যখন আমরা রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, এই ভয়টা, এই চ্যালেঞ্জ কেন হচ্ছে না আসলে? এটা কেন হচ্ছে না? অনেক দলই তো চেষ্টা করছেন, আপনি বললাম যে অনেকগুলো গ্রুপও তারা চেষ্টা করেছে, কিন্তু হচ্ছে না তো আসলে। এটা হচ্ছে বাংলাদেশের জন্মের পর থেকে এই যে দুই দ্বিদলীয় রাজনৈতিক যে স্তম্ভ, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে, ব্যুরোক্রেসিকে এবং সব ধরনের রিসোর্সকে, কালচারাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, সব ইনফ্রাস্ট্রাকচারগুলোকে এই দুইটা রাজনৈতিক বলয় এমনভাবে ক্যাপচার করে রেখেছে যে এটা থেকে বের হওয়া অনেক টাফ। মানে আপনি যখনই নতুন কিছু ইন্ট্রোডিউস করেন, তখন এই পুরনোরা এতটাই হাইপার অ্যাক্টিভ হয়ে আপনার নতুনটাকে গ্রাস করে ফেলে। তারা নতুন কিছু দাঁড় করাতে দেয় না এবং তাদের নিজেদের মধ্যে এটা অ্যাডপ্ট করে নেয়। অ্যাডপ্ট করার প্রক্রিয়াটা যত সময় যাচ্ছে আর সূক্ষ্ম হচ্ছে, আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে কিভাবে গ্রাস করে ফেলা হচ্ছে। সো এটা থেকে বের হওয়া এবং একটা পরিচিত মুখকে সামনে রেখেই মানুষ রাজনীতি করতে চায়, যে এই দলে একটা মানে একজন আছেন নেতৃত্ব, যাকে পুরো এরকম একটা ব্যবস্থায় মানুষের মন এবং মগজ অভ্যস্ত। কিন্তু আমি যেটা মাঝখানে বলছিলাম যে এখন রাজনৈতিক বাস্তবতা অনেক ভিন্ন। এখন মানুষের চিন্তায়, চেতনায়, ভাবনায়, পরিকল্পনায় অনেক পরিবর্তন আসছে। সো আমার কাছে মনে হয় যে এখন অনেক, মানে আপনার ফসল উৎপাদন করলে এটার রেজাল্ট ভালো হওয়ার চান্সটা কম্পারেটিভলি এখন বেশি। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে চ্যালেঞ্জ আছে। ছোট ছোট অনেকগুলো দল অনেক সময় এসেছে এবং সেটা সফলতা মুখ দেখে নাই এবং হারিয়ে গেছে, বড়দের মাঝে হারিয়ে গেছে বা সাংগঠনিক বিস্তার করতে পারে না। এটা অনেক বড়। আরেকটা হচ্ছে পেশি শক্তি এবং টাকার যে শক্তির খেলা, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এবং ওই যে আমি বললাম ইনফ্রাস্ট্রাকচারগুলো, বিভিন্ন পলিটিক্যাল বা পাওয়ার পকেটগুলো এগুলো নিয়ন্ত্রণ করে। আপনি ঢাকায় বসে আমি হয়তো অনেক বড় বড় কথা বললাম, কিন্তু আপনি ধরেন ময়মনসিংহের একটা আসন বা একটা জেলা, উপজেলা, ওইখানকার যে স্থানীয় ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, ওই এরিয়া যে আপনার কন্ট্রোল করে, আপনার কিন্তু রাজনীতিটা ওখানে গিয়ে তার সাথে করতে হবে। সো এই যে সাংগঠনিক বিস্তার, এটা বাংলাদেশের কালচারটা মানে টোটালি রটেন। এখানে নতুন কোনো ফল আপনার তারা অ্যালাউ করে না। আপনার এই উত্তরের সাথে আমি একটু যুক্ত করি। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে আমাদের যে গণ অভ্যুত্থান, জেনজিদের যে অভ্যুত্থান, নেপালেও একটা অভ্যুত্থান হয়েছে, আপনি জানেন। এবং তারপরে যেটা হয়েছে, নেপালে একটা নির্বাচন হলো এবং নির্বাচনে কিন্তু নতুন একটা শক্তি এসছে। তো একটু কি পরিবর্তন দেখে না? নেপালে কিন্তু ওরা সম্ভব করেছে, ওরা যেমনটা চেয়েছে ওরা সম্ভব করতে পেরেছে। যে একদিকে ছিল পলিটিক্যালি ম্যাচিউর অ্যাক্টিভ মানুষ, দেশ, ওখানেও কিছু অ্যাক্টিভ দল আছে, কিন্তু তারাই সাধারণত ক্ষমতায় ঘুরে ফিরে আসে। সো আমি যেটা হয় যে নেপালে যে জিনিসটা ম্যাচ করেছে, বা ইভেন শ্রীলঙ্কাতেও যে জিনিসটা ম্যাচ করেছে, যারা নতুন শক্তি বের হয়েছে তারা মানুষের পালসটা বুঝেছে। মানে তারা ম্যাচ করেছে। আমরা এখানে যেটা করেছি, যে জায়গাটায় আমরা ব্যর্থ হয়েছি, আমরা মানুষের পালসটা বুঝেছি কিন্তু আমরা নিজেদেরকে অফার করতে পারি নাই। রাইট, আমরা কিন্তু ওই ব্যালট বক্সটা অফার করতে পারি নাই। আচ্ছা, আমরা ওই দুইটা ব্যালট বক্সে তাদের সামনে রেখেছি। তারা মুখিয়েছিল যে তোমরা আমাদের জন্য কিছু দাও, একটা ব্যালট, আমরা যা পাই সেটাই আঁকড়ে ধরবো, বাট উই কুডন্ট অফার দ্যাট। আমরা ওই পুরনো এই জায়গায় একটু ব্যর্থতা আছে, একটু না, এটাই তো বড় ব্যর্থতা। এটাই তো বড় ব্যর্থতা যে আমরা ওই দুইটা ব্যালট বক্সে নিজেদেরকে সংকুচিত করে ফেলেছি। হ্যাঁ, এটার আপনি যতই স্ট্রং এক্সকিউজ এবং এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যা দেন না কেন, টোটাল ফেলিওর, উই ফেইলড পিপল। সো শ্রীলঙ্কার নেপালে এটা হয়েছে, এটা ম্যাচ হয়েছে। প্রথমে তারা 1% ছিল, দেখেছে জনগণ ট্রাই করেছে, আচ্ছা ঠিক আছে আমরা অল্প সংখ্যক, তারপর তারা যখন ধারাবাহিকতা ধরে রেখেছে, পরের টার্মে কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এবং নেপালে তো একজন, এবং আপনি দেখেন, আমি যে কথাটা সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম যে বালেন শাহ, উনি কিন্তু র্যাপার,
সিঙ্গার, তার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া নাই, তার দিস্তায় সে হয়তো, কিন্তু সে জানে কোন কাজটা সঠিক সময়ে করতে হবে এবং কোন জিনিসটাতে ওই জায়গাটাতে অভাব ছিল। সো সে কিন্তু ওই নেতৃত্বের জায়গাটাতে সে সফল হয়েছে, কারণ মানুষের পালসটা বুঝতে পেরেছে, দেশের পরিস্থিতিটা সে জনগণের জন্য যেটা প্রয়োজন সেটাই সে অফার করেছে। জি। সো আপনার কিন্তু ক্যারিজমাটিক কোনো ফিগার হতে হবে না, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, এই যে যুগ পাল্টেছে এটাই কিন্তু সেটা এখন অফার করছে। সো আমার কাছে মনে হয় যে এগুলোর আমি বারবার যখন বলি যে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মানুষের চিন্তায় যে পরিবর্তনটা এসেছে এটাই। আরেকটা বিষয় আসছে, আপনি নারীর কথা বলছিলেন, আসলে একজন নারী রাজনীতিবিদ হিসেবে আপনি রাজনীতি করছেন, তো এখানে কি বৈষম্যের মুখোমুখি হয়েছেন কিনা সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা বলি যে নারীর উপস্থিতি হয়তো কিছু বাড়ছে, কিন্তু নেতৃত্বের জায়গায় সীমাবদ্ধতা আছে। তো এক্ষেত্রে আপনার দল, মানে আপনারা কি অফার করতে চান, আপনারা কি করবেন এক্ষেত্রে? এখানে আসলে অফার, আমি যদি বলি অফার করা, তাহলে আবার হচ্ছে আমি নিজে কর্তৃত্ব নিয়ে নেওয়া। আমি আসলে আমরা যারা এখানে আছি যে কয়জন অল্প সংখ্যক, আমরা কিন্তু সবাইকে নিয়ে এরপর আমরা নেতৃত্ব নির্বাচিত হতে চাই। এটা হয়তো আমরা গঠন করছি দেখে, আমি কাউকে অফার করার কিছু নাই। এমনও হতে পারে যে আমার থেকে আরো মোর ক্যাপাবল কেউ একজন আমাদের সাথে যুক্ত হলে আমাকে তার নেতৃত্ব মানতে হচ্ছে। হ্যাঁ, রাইট। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা নিজেদেরকে কারো উপর চাপিয়ে দিতে চাই না, আমাদের শুরুটা আসলে একদম পেরিফেরি থেকে এবং বটম থেকে করতে হবে। এবং কিন্তু যেটা হবে যে এই আপনি বললেন না বৈষম্যের শিকার হওয়া, হ্যাঁ, যে নারী, এই জিনিসটা আমরা আস্তে আস্তে ভাঙতে চাই। এটা ওভারনাইট তো ভাঙবে না, আস্তে আস্তে। আপনি ধরেন সিদ্ধান্ত গ্রহণ যে বডিটা থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলে বা প্রতিষ্ঠানে, আমি যখন একটা কোনো কিছুতে দ্বিমত দেব, সেই দ্বিমতটা আমার একজন পুরুষ কলিগ যে দ্বিমত দেবে তারটা যতটা স্ট্রংলি অ্যাকনলেজ হচ্ছে, আমারটা ততটা স্ট্রংলি অ্যাকনলেজ হচ্ছে কিনা, আমার উপর পুঁজিটা আসছে কিনা, আচ্ছা, আমার উপর ইনভেস্টমেন্টটা আসছে কিনা, রাষ্ট্রের বিভিন্ন পকেটগুলা একজন নারীকে রাজনৈতিকভাবে ইনভেস্ট করার মতো যোগ্য মনে করছে কিনা, এটা কিন্তু তার চেঞ্জ করতে হবে। আপনি বড় বড় কথা ওড়ালেন, অনেক বড় সাপোর্ট দিলেন একজন নারীকে নির্বাচন করার জন্য, রাজনীতি করার জন্য, সেটা হবে না। কিন্তু আপনাকে ওই আস্থাটাও আনতে হবে। সো আমরা এই জিনিসগুলোর আস্তে আস্তে পরিবর্তন করতে চাই, এবং সেটা খুব দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। মানে শুধু সংখ্যা বাড়ালো যে আমার সাথে এতজন আছে, যেমন জামাত ইসলামে তো 43-50 কত % জানি নারী আছে, কিন্তু তারা একজন নারীকেও মনোনয়ন দেয় নাই। এবং নারী নিয়ে যে তাদের রাজনীতি, এটা আমি আসলে বুঝি না, যদিও তাদের সংখ্যায় তারা অনেক পার্সেন্টেজ। সো এরকম সংখ্যা বাড়িয়ে আসলে কোনো লাভ নেই যদি না গুণগত পরিবর্তন আসে। আরেকটা জিনিস একটু জানতে চাই যে আপনাদের যে নতুন দল আপনারা করেছেন, তো সেখানে কি শুধু নতুন মুখী থাকবে, নতুনরা আসবে, নাকি পুরনোদের জন্য এখানে কোনো সুযোগ আছে? মানে কারা থাকবেন আসলে? যে কেউ, এটাতে আসলে নতুন পুরনো কোনো ডিভাইডেশন নাই। এবং পুরনোরা তো মানে সেটেল। আমার কাছে মনে হয় যে পুরনোরা, আমি যখন বলেছি উই ফেইলড পিপল, পুরনোরাই আমরা ফেল করেছি আসলে। এখানে এখনো নতুনেরই দরকার। এবং আমাদের চেনা মুখ, পরিচিত মুখ, কাল্ট, এসব থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এবং বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এবং মূলধারার গণমাধ্যমেরও কিন্তু এখানে একটা অনেক বড় ভূমিকা আছে। গণমাধ্যম কিন্তু ঠিক করে আমি কাকে পিক করব। ওই যে আমি যখন বলি ইন্টারনাল পলিটিক্যাল বা পাওয়ার টুলগুলা ঠিক করে কাকে নেতা বানানো হবে, কাকে নেত্রী বানানো হবে। সো এগুলো অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড। কিন্তু আমার কাছে মনে হয় যে যাদেরকে আমরা চিনি না, যারা পর্দার আড়ালে আছে, তাদের কাছেই মোর চান্স যে এটা। এখানে একটু আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমরা যে 2024-এর যে আন্দোলন আমরা দেখেছি, অনেক তরুণ নেতৃত্ব কিন্তু সামনে এসেছিল, অনেকেই এসেছিল, কিন্তু এখন তাদের অনেককেই কিন্তু আমরা দেখছি না, মূলধারা রাজনীতিতে তারা নেই আসলে। তো তারা কোথায় গেল, বা তাদেরকে সম্পৃক্ত করা কি গেল না, নাকি তাদেরকে সম্পৃক্ত করা উচিত আপনাদের এই নতুন দলে? যে জোয়ারটা তৈরি হয়েছিল সে জোয়ারটা তো ডেফিনেটলি চলে গেছে একেবারেই। হ্যাঁ, এটা মানে আবার গোষ্ঠী পকেটে পকেটে ভাগ হয়ে গেছে জুলাইয়ের শক্তি। এগুলো তো আসলে নতুন করে আর কিছু বলার নেই। আমরা যখন বলি আমরা ব্যর্থ, এটাই আমরা বলি যে আমরা মুখে বলেছি, আমরা মুখে বলেছি যে ঐক্যের
রাজনীতি, কিন্তু আমরা আসলে করেছি বিভাজনের রাজনীতি। সো যতটুকু সম্ভব, এটা ওই যে যখন বলি চেষ্টা চালিয়ে যাওয়া, যতটুকু সম্ভব আমাদের এই চেষ্টাটা জারি থাকবে, যে আবার সবাইকে একসাথে করা, সংগঠিত করা। আপনার জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পিছনে বলে না যে অপরিচিত কয়েকজনের কারণেই কিন্তু আপনার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, মানে এক্সিস্টিং যারা পলিটিক্যাল ফোর্স ছিল, ফেস ছিল, তারা সামনে থাকলে এইটা গণ অভ্যুত্থান কখনো সফল হতো না এবং মানুষ কখনো সামনে আসতো না। তখন হয়েছে কি যে সাধারণ মানুষের সামনে এসেছে, পরে আমরা সাধারণ মানুষদেরকে এক ধরনের ডিজোনই করেছি। আমরা, আপনি নিজেও ডাক্তার, আমি অসংখ্য ডাক্তার ছেলে মেয়ে এখনো শরীরে স্প্রিন্টার নিয়ে ঘুরছে অনেক। আমি যেহেতু আমার এই প্রফেশন, আমি হয়তো এদের কথাই জানি, এখনো গুলির তাদের শরীরে আছে এবং তারা নীরবে চিকিৎসা দিয়েছে, ইমার্জেন্সিতে কাজ করেছে, এরকম ছেলে মেয়ে আছে। প্রচুর মানুষ, হয়তো আমরা জুলাই আহত হিসেবে সে নিজেকে এনলিস্টেডও করে নাই, আচ্ছা, সে আছে, সে দেখছে আমাদের এই সব তামাশা। হ্যাঁ, তাহলে সবাইকে আমরা কিন্তু হারিয়েছি, তাদের অবদানের কারণেই আমি আজকে হট সিটে, রাইট? সো আমরা তো হারিয়েছি তাদেরকে, আমরা তো তাদের কাছে পৌঁছাতে পারি নাই। সো এগুলো আস্তে আস্তে আসলে যতটুকু পারা যায় এই দূরত্বগুলো কমাতে হবে। এর উন্নয়নে আপনারা কাজ করবেন এবং না, এটা উন্নয়ন না, এটার পরিবর্তন। এবং আরেকটা যেটা কথা আমি একদম সংক্ষেপে বলি, জেনজি যদিও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, কিন্তু আপনার যে মূল রিসোর্স, আপনার যারা মিলেনিয়াল, যাদের বয়স 35 থেকে 50-এর মধ্যে, যারা এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল রিসোর্স, আপনি সামরিক বাহিনী বলেন, বেসামরিক ব্যুরোক্রেসিতে বলেন, আপনি চিকিৎসার ক্ষেত্রে বলেন, ব্যাংকগুলোতে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন, এই বয়সের মানুষগুলোই কিন্তু এখন অ্যাক্টিভ। আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই। জুলাইয়ে তাদের অনেক বড় অবদান ছিল। দ্য কান্ট্রি ইজ রান বাই দিস গ্রুপ অফ পিপল নাও, রাইট? সব জায়গায় আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে তাকান, আপনি চিকিৎসার ক্ষেত্রে তাকান, এখন কিন্তু স্যার ম্যাডামরা 65, 70, 60 ওই এখন কিন্তু ইয়াং ডাক্তারদের কাছে যায়, যার বয়স 40-45, তার কাছে এখন মানুষ সার্জারি করছে এবং তারা এখন মূল রেভিনিউ জেনারেটিং বডি ফোর্স ইন এভরি সেক্টর। আমি শুধু ডাক্তার দেখে হয়তো আমি এটার উদাহরণটা দিচ্ছি। তাহলে জুলাই ডেফিনেটলি তাদের অনেক বড় একটা ভূমিকা ছিল, বুদ্ধিবৃত্তিক ভূমিকা ছিল। আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই, তাদেরকে দেশ গঠনের কাজে আমরা তাদেরকে যুক্ত করি নাই। সেই জেনজিতে রয়ে গেছে, বা একটা অ্যাভারেজ এইজ 25 থেকে 30-র মধ্যে নেতৃত্ব রয়ে গেছে। তাহলে শুধু তরুণ না, আপনি বলছেন যে যারা হচ্ছে মধ্যবয়সী বা তাদের জন্য, তাদেরকে তরুণটাকে এই ক্ষেত্রে বয়স দিয়ে ডিফাইন করতে পারবেন না। আমি যেমন বদিউল আলম মজুমদার স্যারের কথা বলি, আমাদের যে সুজনের এবং সংস্কার কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্যারের বয়স 80-র কাছাকাছি, উনি তো তরুণ। ওনার চিন্তা চেতনা, রাষ্ট্র সংস্কার নিয়ে ওনার কথাবার্তা, ওনার কথাই আমরা এখন বলছি, তাই উনিও তরুণ। তাহলে এই যে এই চিন্তার মানুষটা আপনি বয়স দিয়ে ভাগ করতে পারবেন না। কিন্তু সামহাউ জুলাইটা যখন আমি বলি যে সংকুচিত হয়ে গেছে, একটা গোষ্ঠীর কাছে, অল্প একটা গোষ্ঠীর কাছে চলে গেছে, ওইখানে এইজটাও একটা গুরুত্বপূর্ণ। আমরা ব্যর্থ হয়েছি এই পোর্শনটার মানুষের কাছে, গোষ্ঠীর কাছে পৌঁছাতে, এবং তারাও নিজেদেরকে গুটিয়ে নিয়ে যার যার জীবনে ফেরত গেছে। এবার একটু অন্যদিকে আসি, একটা নির্বাচন হয়েছে, আমরা দেখলাম যে নির্বাচনে একটা দল ক্ষমতায় এসছে। তো এই যে নতুন যে সরকার এসছে, তাদেরকে নিয়ে আপনার মূল্যায়ন কি, আপনাদের মূল্যায়ন কি? খুব একটা পজিটিভ না, কারণ দৃশ্যমান কিছু জনপ্রিয় পরিবর্তন আছে। হ্যাঁ, একদম শুরু থেকে শুল্কমুক্ত গাড়ি না নেওয়া, তারপর বিভিন্ন সুযোগ সুবিধা না নেওয়া, বিভিন্ন পাবলিক বক্তব্য দিলেও পরে সেটাকে কন্ট্রোল করা, বা এই ধরনের কিছু, যে আবার সাধারণ চেয়ারে বসা, ট্রাফিক মানে খুব প্রোটোকলে গাড়ি, আমাদের প্রধান, এটা এক ধরনের পরিবর্তন। এগুলো হ্যাঁ, গত 17 বছরের তুলনায় দিস আর পজিটিভ, আপনি অ্যাপ্রিসিয়েট না করে পারবেন না। কিন্তু এগুলো দিয়ে না আসলে বড় জিনিসগুলো ঢাকা যাবে না। আমার কাছে এই সরকার প্রথমে আমাকে অত্যন্ত মর্মাহত এবং আমার মনটাই ভেঙে দিয়েছে তারা যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেয় নাই। এবং এই 2026-এর নির্বাচনটাই এবং সরকারটাই দাঁড়িয়েছে রক্তের উপরে, এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। তারেক রহমান সাহেব ফেরত এসেছেন, যতটাই তার নিজ দলের কর্মীদের রক্ত থাকুক, ঘাম থাকুক, জুলাই অংশ থাকুক, পাশাপাশি এখানে পুরো বাংলাদেশের কন্ট্রিবিউশন আছে। উনি ফেরত আসতে পেরেছেনই পুরো বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশনের কারণে, এবং সেটা জুলাইয়ের কারণে।
সো এটাকে অস্বীকার করা বা এটাকে এই যে পাশ কাটানো, বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে এটা করা, আপনি যতই বিরোধী দলের থেকে আপনি ডেপুটি স্পিকার নেন, যাই নেন, সেটা ইনক্লুড করে না, সেটা দিয়ে আসলে ওই মাছটা এইটুকুন শাক দিয়ে আসলে ঢাকা যাবে না। সো আমার কাছে আরেকটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ, এটা তো আমরা জানতামই, বিএনপি ক্ষমতায় আসলে সব জায়গায় বিএনপির লোক বসবে, রাইট? এটা উই অল নিউ দ্যাট। সো এটাই করছে এবং অনেক খুবই মানে নেকেডলি করছে। এটা 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 আপনি পুরনো রাজনৈতিক দল থেকে, পুরনো সরকার থেকে আপনি আলাদা করতে পারেন না। তাদের যারা মন্ত্রী হয়েছেন, প্রার্থী হয়েছেন, এখানে ঋণ খেলাপিয়া ছিল, এখানে দুর্নীতিবাজ ছিল, হত্যা মামলার আসামি ছিল, আপনি শুধু এগুলো প্রমাণ করতে পারেন না দেখে এগুলো মিথ্যা হয়ে যায় না। সো দুর্নীতি দমন কমিশনের 3 জন কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক যোগ্য দক্ষ মানুষকে অপমান করে সরিয়ে দেওয়া হয়েছে, দূতাবাসগুলো থেকে হাই কমিশনারদেরকে এক ধরনের মানে ক্ষমতা দেখিয়ে যে এখন আমি আসছি তুমি চলে যাও, এই ধরনের একটা অ্যাটিটিউড। সো এগুলোতে আপনি কোনো পরিবর্তন পান না, তো পুরনো যা এখনও তা। হ্যাঁ, কিছু পপুলিস্টিক হয়তো তাদের কাজকর্ম আছে ছোটোখাটো, কিন্তু আমি মোটা দাগে এই সরকারকে বিগত রাজনৈতিক সরকারগুলো থেকে আমি আলাদা করতে পারি না। সো খুব একটা আশার আমার এখনো ওরকম কিছু আরেকটা বিষয় হতে পারছে না। সংসদ যে সরকার গঠিত হয়েছে, সংসদ বসছে আর কি, সংসদের অধিবেশন বসবে, তো এই সংসদের কাছে আপনার প্রত্যাশা কি? সংসদে তো তারাই বসবে যারা সরকার এবং এই রাজনৈতিক অ্যাক্টরগুলোই তো ওখানে যাবেন। তো সেখানে জুলাই গণঅভ্যুত্থান বিষয়টা কতটা থাকবে বা সেটাকে কতটা মূল্যায়ন করা হবে বা করা উচিত? মানে পুরোটাই করা উচিত আমার মতো মানুষকে আপনি তো জিজ্ঞেস করলে আমি বলবো পুরোটাই করা উচিত। সেখানে আপনি একদম আপার হাউস থেকে শুরু করে, যে আপার হাউস আমরা নিম্নকক্ষকে জবাবদিহি করার জন্য ওয়াচডগ হিসেবে করার কথা আমরা আলোচনা করেছি জুলাই সনদে, সেটা তারা যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এটা বাস্তবায়িত হবে না। আপার হাউস যদি আপনার রেপ্লিকা হয়, হ্যাঁ, যে ওই সংরক্ষিত নারী আসনের মতো অর্নামেন্টাল হয়, এটা তো আমাদের জন্য, দেশের জন্য একটা বোঝা হবে। তারপরে এই সংরক্ষিত নারী আসনের কলঙ্ক থেকে আমি এই সংসদকে মুক্ত করতে আমি এই নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানাবো। এবং আপনি মানে দৃশ্যমান, আপনি হয়তো অধিবেশন বসলে আপনার হয়তো দেখবেন সংসদে এই যারা 6 জন তরুণ নেতা যাদেরকে সিলেক্ট করা হয়েছে, তাদেরকে দেখে হয়তো আপনার এক ধরনের প্রশান্তি হবে যে জুলাই সংসদে গিয়েছে। কিন্তু জুলাই সংসদে গিয়েছে পুরনো বন্দোবস্তের হাত ধরে, পুরনো বন্দোবস্তের অংশীদার হয়ে। তো আপনি আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে জুলাই সংসদে গিয়েছে, কিন্তু এটা জুলাইটা আসলে পুরনো মোড়কে সংসদে গিয়েছে, জাস্ট মানুষটা পরিবর্তন, হয়তো বয়সটা পরিবর্তন। সো আমি জুলাইকে তখন দেখতাম সংসদে যদি জুলাই সনদের জিনিসগুলো বাস্তবায়ন হতো, এবং সেটাই তো প্রথম ধাক্কা দিয়েছে তারা সংবিধান সংস্কারে শপথ না নিয়ে সদস্য হিসেবে, এবং যে প্রক্রিয়ায় যে এক্সকিউজ দেখিয়ে তারা এটা নেয়নি, আমার কাছে মনে হয়েছে যে পুরো বিরোধী দলের যারা এখন আছেন সবাই ব্যাপারটা জানতো। কারণ আপনার এই জুলাই সনদের একটা সুপারিশ এদিক সেদিক হলে আমরা যে ধরনের আন্দোলন, প্রতিবাদ, প্রতিক্রিয়া দেখেছি, এত বড় একটা ঘটনা এবং কে শপথ পড়াবে এটা নিয়ে যে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, এত বড় একটা ইস্যু, সেটা নিয়ে আমরা কিন্তু আগে কোনো আলোচনা দেখি নাই। তার মানে কি সবাই ম্যানেজড আমার কাছে মনে হয়েছে। তাহলে এই যে সাজানো সংসদ, এটা তো আমরা চাইনি, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এটা ছিল না। সো আনফর্চুনেটলি সেটাই এই সংসদে হতে যাচ্ছে। নাথিং, আপনার ওই মমতাজরা থাকা অবস্থায় যে সংসদ ছিল, এখন হয়তো মোর ম্যাচিউর, মোর বেটার, মমতাজের মতো কেউ থাকবে না, বেটার কেউ থাকবে, কিন্তু আলটিমেটলি পারপাস ওই একই জিনিস সার্ভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন বাংলাদেশ দেখতে চান আগামী 5 বছরে? সহিংসতা কম দেখতে চাই, এটা হচ্ছে প্রথম কথা। এটা একদম আমার একদম মন থেকে এটা একটা চাওয়া যে বাংলাদেশে হরে দরে যেভাবে নারীদের উপর সহিংসতা, ধর্ষণ, খুন, মারামারি, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় সহিংসতাটা, মানে আইন শৃঙ্খলার ব্যবস্থাটা যাতে অনেক জোরদার হয়, এটা করার জন্য আসলে কোনো দলীয় বা কোনো কিছু, এটা একদম বেসিক। আইন শৃঙ্খলাটা অবশ্যই আমি বাংলাদেশে নেক্সট 5 বছরে আগের তুলনায় অনেক উন্নত চাই। আমি চাই আগামী 5 বছরে বাল্যবিবাহের রোধ
মানে হারটা কমুক, মানে স্পেসিফিক খুব বড় কোনো কিছু চাওয়া না, এই জায়গাটা আমি একদম চাই। এটার সাথে কিন্তু নারীর অধিকার, শিক্ষা, ক্ষমতায়ন সব কিছু অনেকভাবে জড়িত, অনেকখানে জড়িত। এবং মুক্ত রাজনৈতিক চর্চা আমি এটা চাই, যে আপনারা যারা বলেন যে অনেকগুলা পকেট বের হয়েছে জুলাইয়ের, খুব ভালো হয়েছে, আরও বের হোক। কেন? কারণ এই যে নতুন শক্তি আসার চেষ্টা, এটাই একটা ইন্ডিকেটর যে মানুষ এই পুরনো যে একটা ধ্যান ধারণার থেকে, যে পুরনো দলগুলো দশকের পর দশক চলছে এটা থেকে বের হয়ে আসে। আপনি হয়তো এটা রেজাল্ট নেক্সট 2-3 বছরে পাবেন না, বাট আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, যেভাবে নেপাল এবং শ্রীলঙ্কায় হয়েছে, প্রথম টার্মে হয়তো তারা পায়নি, কিন্তু আপনি এই ধারাবাহিকতাটা যাতে 5 বছরে বজায় থাকে, যে সেটা অল্টারনেটিভস হোক, সেটা এনপিএ হোক, সেটা এনসিপি হোক, সেটা আপ বাংলাদেশ হোক, তারা যাতে আগায় যেতে পারে, হ্যাঁ, নিজেদের জায়গা থেকে তারা যাতে আগায় যেতে পারে, এবং পরে যাতে একটা বড় সোর্স থাকে, যে এই তরুণদের, নতুনদের একটা ফোর্স আসে। এখানে আদর্শিক দ্বন্দ্বের থেকেও বড় হচ্ছে কারা সেই বাংলাদেশের মানুষেরকে ক্ষমতায়ন করার জন্য কারা রাজনীতিটা করতে পারছে। সো আপনি যদি ছোট ছোট জিনিসগুলো যদি একটা বড় ফোর্স আকারে বাংলাদেশের মানুষের সামনে আসে, আমি বলছি না অ্যালায়েন্সের কথা, প্রত্যেকটা জিনিসই যখন একটা বাংলাদেশ, তখন কিন্তু মানুষ সরে আসবে, ওই পুরনো দলের আইডিয়া থেকে মানুষ কিন্তু সরে আসবে। সো সেটার চর্চাটা জারি থাকুক আগামী 5 বছর, এটাই চাইবো। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাসনুভা জেমিন আমাদের সাথে হট সিটে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতির পথ কখনো সরল হয় না, মতভেদ থাকে, বিতর্ক থাকে, কখনো নতুন পথের সন্ধানও আসে। সেই পথ চলায় দল, মতাদর্শ এবং নতুন রাজনৈতিক উদ্যোগ সবকিছু নিয়েই আজ আমাদের অতিথি খোলামেলা কথা বলেছেন আমাদের হট সিটে। তার বক্তব্যের সঙ্গে আপনি একমত হতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু গণতন্ত্রে ভিন্ন মত, প্রশ্ন এবং সংলাপই আমাদের সমাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। সামনের সপ্তাহে আবার কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।